ওই মুহূর্তে আমি ওভাবে গাড়ির কথাটা না বললে তুমি তেড়ামি করে বারবার একই কাজটা করতে থাকতে। আমার ইন্টেনশন তোমাকে হার্ট করা ছিল না। বাণী মুখ তুলে তাকায় না। দুর্জয় বলে ওঠে, আমি জানতাম আফরাকে ছাড়া তোমার মন টিকবে না। বারবার করে তোমাকে বলেছি ইচ্ছার বিরুদ্ধে আসাটা বাধ্যতামূলক নয়, তবুও তুমি বলছো কোনো সমস্যা নেই। বাণী দুর্জয়ের সব কথা নীরবে শুনে অতঃপর নিচু স্বরে জবাব দেয়, তুমি প্রশ্রয় দিচ্ছ খুব আমাকে। তোমার প্রশ্রয়ের কারণে এই অহেতুক রাগটা দেখাতে পেরেছি আমি। আমার দোষ নেই। বাণীর কথার পিঠে দুর্জয় নীরবে হেসে বলে, আচ্ছা, সব দোষ আমার। এখন বলো আফরাকে আনার ব্যবস্থা করব। বাণী চকিতে দুর্জয়ের দিকে তাকায়, নিজের মনকে শক্ত করে জবাব দেয়, না, ও মার সাথে থাকতে চাইছে, দাদির সঙ্গে সময় কাটাক। দুর্জয় অবাক গলায় প্রশ্ন করে। মনের বিরুদ্ধে কথা বলছো কেন তুমি? বাণী উঠে রুমের দিকে যেতে যেতে বলে, মনকে শক্ত করার চেষ্টা করছি। আফরা বড় হলে ওর বিয়ে দিতে হবে না, তখন তো ওকে ছেড়েই থাকতে হবে, তাই এখন থেকেই প্র্যাকটিস করছি। বাণীর কথাই দুর্জয় বিস্মিত হয়, পর মুহূর্তেই বলে, ওহ গড বানি, তুমি এখন থেকে এসব ভাবছো? শি ইজ স্টিল এ বেবি। এসব আইডিয়া মাথা থেকে বাদ দাও। ওকে কখনো দূরে কোথাও পাঠাবো না আমি। দুর্জয়ের কথার ধরনে বাণীর হাসি পায়। বাণী তো মজা করে কথাটা বলেছিল, এই লোক সেই কথাটা সিরিয়াসলি নিয়ে বসে আছে। বাণীর মন খারাপ মুহূর্তেই দূর হয়ে যায়। ফুরফুরে মন নিয়ে সে ব্যাগ খুলে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় ড্রেস চেঞ্জ করতে। ছাই রঙা আকাশটায় সোনালী রঙের থালার ন্যায় গোলাকার এক চাঁদের দেখা মিলেছে আজ। সমুদ্রের হিংস্র ঢেউগুলোর বুকে জামিনীর আলো পড়তেই তা খানিকটা উজ্জ্বল রূপালী বর্ণ ধারণ করে চিকচিক করে ওঠে। বালিময় তীরে দুজোড়া নগ্ন পায়ের বিচরণ ব্যাপক তখন। সমুদ্রের মহিমান্বিত সৌন্দর্যকে অগ্রাহ্য করার সাধ্ধিকার আছে। প্রচণ্ড বাতাসে তীর করে বাণীর খোলা চুল এবং শাড়ির আঁচল কাঁপছে। মুগ্ধ চোখে দেখছে চারিপাশটা। আনমনে হঠাৎ পাশে হাঁটা সাদা শার্ট পরিহিত মানুষটার হাতের সঙ্গে নিজের হাতের সংস্পর্শ টের পেতেই লজ্জায় খানিকটা সরে দাঁড়ায়। আশ্চর্য সুন্দর পৃথিবীর সৌন্দর্যকে অগ্রাহ্য করে দুর্জয়ের দৃষ্টি তখন স্ত্রীর পানে নিবদ্ধ। চারিপাশের জলরাশি ভয়ঙ্কর শব্দ করে যখন গর্জন করছে, সেই মুহূর্তে দুর্জয় গাঢ় স্বরে ডাকে। বানি, বাণী ঘাড় ঘুরিয়ে তাকায়। দুর্জয় দুকদম এগিয়ে গিয়ে নিজের ডান হাতটা তুলে বাণীর বাম গাল ছুঁয়ে কানের পাশটা একটা শুভ্র দোলন চাপা ফুল গুজে দেয়। আকস্মিক ছোঁয়ায় বাণী খানিকটা কেঁপে ওঠে। ফুলটা মূলত সন্ধ্যার দিকেই রিসোর্টের এক কোণে ফুটে থাকতে দেখে দুর্জয় ছিঁড়ে নিয়েছিল। মনে হচ্ছিল শুভ্র ফুলটা ওই সবুজ পাতার গাছটার থেকে তার স্ত্রীর কানে বেশি মানাবে। দুর্জয়ের ভাবনাটা সঠিক ছিল। সাদা ব্লাউজের উপর আকাশি রঙের শাড়ি পেঁচানো বাণীর কানে ফুলটা বেশ সুন্দর মানিয়েছে। দুর্জয় কিছু না বলে নীরবে আবার হাঁটা শুরু করে। বাণীও কিছু না বলে দুর্জয়ের পাশাপাশি হাঁটতে থাকে। মিনিট খানেক পর আবার আনমনে বাণীর হাতটা দুর্জয়ের হাত ছুঁয়ে যায়। এবার আর বাণী হাত সরিয়ে নেয় না, বরং আলতো করে দুর্জয়ের হাতটা ধরে। ইচ্ছাকৃত ছোঁয়ায় দুর্জয়ের মুখভঙ্গিতে বিস্ময়তা ফুটে ওঠে। সে চকিতে বাণীর দিকে তাকায়। বাণী তখন সমুদ্রের দিকে মুখ করে হাঁটছিল। দুর্জয় স্পষ্ট বুঝতে পারে প্রশ্রয়টা কেবল সে বাণীকে নয়, বরং বাণীও তাকে দিচ্ছে। ধীরে ধীরে, অত্যন্ত নিবিড়ভাবে নিজের উপর অধিকারের কর্তৃত্বটা দুর্জয়ের হাতে সঁপে দিচ্ছে নীরবে। অব্যক্ত কথাগুলো ইশারায় বোঝাতে চাইছে, বলতে চাইছে, আমি তোমার সঙ্গে ভালো থাকতে চাই। দুর্জয় এবার নীরবে বাণীর হাতটা ছাড়িয়ে নিজেই তার হাত ধরে। বাণীর মতো আলতো ছোঁয়া নয়, তা পাকাপোক্ত করে ধরে যাকে বলে। বাণীর প্রতিটি আঙুলের ভাঁজে নিজের আঙুল গুজে দেয়। মুহূর্তেই বাণী স্তব্ধ বনে যায়। পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। গন্তব্যহীন প্রতীকের ন্যায় কেবল দুর্জয়ের পদচারণ অনুসরণ করে এগোতে থাকে। গহীন অন্তর তাকে সঙ্গোপনে জানায়, আরেকবার ভালোবাসতে ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। নিশাচর প্রাণীর ন্যায় বারান্দার রেলিং ঘেঁষে মেঝেতে বসে আছে বাণী। শাড়ির উপর পেঁচিয়ে রেখেছে একটা উষ্ণতা জড়ানো শাল। অপেক্ষা করছে দুর্জয়ের। বিশাল কটেজটায় তার উপস্থিতি নেই। কোথায় গিয়েছে কে জানে। কেবল বলে গিয়েছে এক্ষুনি এসে পড়বে। রেলিংয়ের ফাঁক গলে বাণীর চোখ তখন সমুদ্র পানে স্থির। এই সমুদ্র দেখতে এসেই আজীবনের জন্য বন্দী হয়ে আটকা পড়েছিল সে। সেই বন্দি দশা থেকে বাঁচার কোনো পথ খোলা ছিল না। অথচ আজ এই সমুদ্রের তীরে বন্দি দশা থেকে মুক্তি পাওয়া পাখির ন্যায় নির্ভয়ে বাণী বসে আছে। পরম করুণাময় চাইলে কি না সম্ভব।
মাথার উপর আকাশের বুকে অধিষ্ঠিত গোলাকার চাঁদ, তাকে সঙ্গ দিতে রয়েছে অসংখ্য তারা। অপার্থিব সেই সৌন্দর্য দেখে বাণী যখন দীর্ঘশ্বাস ফেলে, সেই মুহূর্তে তাকে সঙ্গ দিতে দুর্জয় এসে উপস্থিত হয়। হাতে তার কালো রাঙা গিটারটা দেখে বাণী অবাক হয়, প্রশ্ন করে, এইটাও সাথে করে এনেছো তুমি? আমি দেখিনি কেন? দুর্জয় বারান্দার অপর পাশের রেলিং ঘেঁষে বসে। শীতল আবহাওয়া থেকে রক্ষা পেতে সাদা শার্টটার উপর বুক বন্ধ একটা জলপাই রঙা সোয়েটার পরেছে সে। গিটারটা নিজের কোলে বেশ কায়দায় রেখে উত্তর দেয়, ব্যাগ বনেটে রেখেছিলাম, সারপ্রাইজ ছিল, তাই তোমার অগোচরে এটা সাথে করে নিয়ে এসেছি। মানে ছোট ছোট করে ওহ বলে বসে রয়, যেন গিটারটার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। দুর্জয়ের কথা চলমান রাখার জন্য কোনো প্রশ্ন খুঁজে গিটারের দিকে তাকাতেই তার চোখ পড়ে এক কোণে সাদা সিগনেচার পেন দ্বারা ইটালিক ফন্টে ছোট্ট করে ইংরেজি 4 লেটারে লেখা নামটা, বেনি। দুর্জয় প্রশ্ন করে, লেখাটা অনেক সুন্দর, তুমি লিখেছো? বাণিত এক দফা গিটারটাকে দেখে নিয়ে বলে, আমার হ্যান্ড রাইটিং বাজে, এটা ভাইয়া লিখে দিয়েছিল। দুর্জয় অস্বস্তি অনুভব করে না, বরং আগ্রহ নিয়ে প্রশ্ন করে, খুব ব্রাইট ছিলেন উনি, তাই না? হ্যাঁ, সম্পূর্ণ আমার বিপরীত। আমি তো গিটার বাজানো বাদে প্রতিটা ফিল্ডে নালায়ক ছিলাম, কিন্তু ভাইয়া একদম আমার উল্টো ছিল। ভালো ছেলে হওয়ার সব গুণ ভাইয়ার মাঝে ছিল। আত্মীয় স্বজনদের ফেভারিট চাইল্ড ছিল, যদিও আমার সাথে খুব একটা সখ্যতা ছিল না। সব ব্যাপারেই আমাদের ক্লাস হতো। জানো, ভাইয়ার সাথে একবার আমার খুব সিরিয়াস ঝগড়া হয়েছিল। ঝগড়ার কারণ ছিল ভাইয়া ভুল করে আমার গিটার ভেঙে ফেলেছিল। রাগে আমি 1 সপ্তাহ ভাইয়ার সাথে কথা বলিনি। মনে হচ্ছিল ওই বড় বাড়িটায় দুটো মানুষ আমাকে ভালোবাসলেও ভাইয়া আমাকে একটু ভালোবাসে না। কি গাধি ছিলাম আমি। এতদূর বলে বাণী বোকার ন্যায় হেসে ওঠে, একটা ছোট নিঃশ্বাস ছেড়ে বলে, ভাইয়া আমাকে ওই মানুষ দুটোর থেকেও বেশি ভালোবাসতো। ভাইয়া আমার স্বপ্নে আসে জানো। আমার তখন ভাইয়াকে বলতে ইচ্ছে করে, বোকামি করো না ভাইয়া, তোমার জীবনটা সুন্দর করে গোছানো আছে। দেশটা ছেড়ে চলে যাও, ভিন দেশে তোমার জন্য একটা সুন্দর জীবন অপেক্ষা করছে। তুমি চলে যাও। কিন্তু কথাগুলো বলতে পারি না, গলার কাছে আটকে থাকে। মানুষ তো একবার মারা যায়, তাই না? কিন্তু ভাইয়া হাজারবার বহুবার মারা যায়। স্বপ্নে ভাইয়াকে আমি প্রতিদিন মারা যেতে দেখি। আমি কিছু করতে পারি না। আফসোস হয় খুব। ওই নিষ্পাপ মানুষটার বোন হয়ে খুব আফসোস হয়। আমার জন্য ভাইয়ার জীবনটা। বাণী আর বলতে পারে না। মস্তিষ্কের নিউরনগুলোয় খুব চাপ অনুভব করে হঠাৎ করে। নিঃশ্বাসগুলো এলোমেলো হয়ে আসে। মস্তিষ্কের উন্মাদনা ব্যাপক মাত্রা ধারণ করলে সে অশান্ত হয়ে পড়ে। দুর্জয় দ্রুত গিটার ফেলে উঠে আসে, অস্থির হয়ে পড়ে। দুহাতে বাণীর গাল আগলে ধরে বলে, আমি তোমাকে হালকা হওয়ার জন্য প্রশ্ন করছিলাম, কষ্ট হলে বলতে হবে না, শান্ত হও। বাণী শান্ত হতে পারে না। যতবার মনে পড়ে তার ভাইয়ের জীবন নাশের পেছনে কারণটা সে নিজের, ততবারই তার বুক থেকে রক্তক্ষরণ শুরু হয়। নিজেকে খুব অসহায় মনে হয়। বেসামাল বাণী কিছু বলার চেষ্টা করে, কিন্তু গলা দিয়ে শব্দগুলো আর বের হয় না। দুর্জয় গাল ছেড়ে বাণীকে টেনে কাছে আনে, দক্ষতার সহিত পাজা কোলে তুলে উষ্ণ রুমটার ভেতর চলে গেল। বিছানায় গিয়ে বসলেও বাণীকে আর ছাড়ে না, বরং আগলে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বাণী এবার ডুকরে কেঁদে বলে ওঠে, আমি কি করব? আমি কখনো সুস্থ হতে পারবো না। জীবনের ওই 7টা বছরের স্মৃতি নিয়ে আমি কখনো ভালো থাকতে পারবো না। আমি ঘুমকে খুব ভয় পাই। ঘুমালে ওই লোকটা স্বপ্নে আসে। ওই রাতটা তাজা হয়ে ওঠে। বাস্তবতায় যেই সংখ্যাটা 2-এর ঘরে, আমার স্বপ্নে সেই সংখ্যাটা 1000 পেরিয়েছে। আই ওয়াজ রেপড বাই হিম 1000 টাইমস। আমি কি করব? আমি দুর্জয় স্বাভাবিক থাকতে পারে না, চোখ ভিজে ওঠে। কঠোর ব্যক্তিত্বটা এই চরম নির্মমতায় টলে ওঠে। বলার মতো শব্দ খুঁজে পায় না। স্বপ্নের উপর তো তার কর্তৃত্ব নেই। বাঁধভাঙা কান্নায় ডুবে যাওয়া বাণীকে আরেকটু শক্ত করে আগলে ধরে দুর্জয়। মনস্তাত্ত্বিক দিকটার উপর তার জোর খাটলে সে বাণীকে সুস্থ করার কোনো অবকাশ বাদ দিত না। বাণী কাঁদতে কাঁদতে একটা সময় নিজেই কিছুটা শান্ত হয়। ক্ষীণ স্বরে বলে, ওই গিটারটা ওটা ভাইয়া দিয়েছিল। আমার ভেঙে যাওয়া গিটারের ক্ষতিপূরণ হিসেবে দিয়েছিল। দুর্জয় বলে, একটু ঘুমানোর চেষ্টা করবে জানা? বাণী উত্তর দেয় না। দুর্জয় নিজ থেকে বলে, দুঃস্বপ্ন আসবে না, আমি আছি না, চেষ্টা করে দেখো।
বাণী বুক ভরে নিঃশ্বাস টেনে নিজেকে ছাড়িয়ে নেয়, কিছুটা দূরে সরে যায়। দুর্জয় ভাবে হয়তো অস্বস্তি বোধ করছে, কিন্তু পর মুহূর্তেই দেখে বাণী তার কোলে মাথা এলিয়ে দিয়েছে। শাড়ি জড়ানো শীর্ণ দেহটা গুটিসুটি মেরে চোখ জোড়া বুজেছে। দুর্জয় শক্ত হাতটা দিয়ে যত্নের সহিত মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ছোট্ট বাচ্চাকে ঘুম পাড়ানোর মতো করে নরম গলায় গুনগুনিয়ে ওঠে। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে কে যাই, সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই, ভীষণ কালো মেঘ পুরে ছাই আবেগে আজও তাই, অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।